শুভ দুপুর প্রিয় দর্শক। আজ 15ই জুলাই। গত বছর 2024 সালের এই দিনে ছাত্র জনতার চরম আন্দোলনের মুখে এই আন্দোলন এক ভিন্ন মাত্রা অর্জন করেছিল, এক নতুন গতি পেয়েছিল। তৎকালীন সরকারের ভিত নাড়িয়ে তুলেছিল তারা। এই আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। সেই সাথে যারা আহত হয়েছেন তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। সেই সাথেও আরেকটি বিষয় বলতে চাই, এই জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলনে অনেক নারী আত্মহতি দিয়েছেন, অনেকে আহত হয়েছেন। তাদের স্মরণ করেই 15ই জুলাই জুলাই উইমেন্স ডে উদযাপন করা হয়েছে, অর্থাৎ গতকাল এই উদযাপনটি আমরা করেছি। সাহসী নারীদের প্রতিও আমাদের গভীর শ্রদ্ধা। সেই সাথে এই আন্দোলনকে ঘিরে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি সমবেদনা জানিয়ে আজকে তারকাকথনের এই পর্ব আমরা শুরু করছি। প্রিয় দর্শক, আজকের আয়োজনটি একজন বিশেষ মানুষকে ঘিরে। বাংলা চলচ্চিত্রের এক অনবদ্য নাম তিনি আমাদের প্রিয় বুলবুল আহমেদ। আজ তার মৃত্যুবার্ষিকী, তাকে স্মরণ করি আজকের এই বিশেষ পর্ব। যিনি ছিলেন পর্দায় একজন আত্মমগ্ন রাজপুত্র এবং বাস্তবে তিনি ছিলেন একজন শিল্পে নিবেদিত বিনয়ী মানুষ। প্রিয় দর্শক, তার নবাবী চেহারা, তার সংযত অভিনয় এবং সৎ জীবন দর্শন কোটি মানুষের হৃদয়ে তাকে জায়গা করে দিয়েছে। শ্রীমান পৃথ্বীরাজ থেকে দীপ নেভে নাই, প্রত্যেকটি চলচ্চিত্রে প্রত্যেকটি চরিত্রকেই তিনি গভীর এক অনুভবের জায়গায় নিয়ে গিয়েছেন তার দর্শকদের জন্য। আজকে তার মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করতে চাই, শ্রদ্ধা নিবেদন করতে চাই, তার স্মৃতির আলোয় আমরা আলোকিত হতে চাই। তাকে স্মরণ করতে আজকের আয়োজনে আছেন বিশেষ একজন মানুষ, তার সুযোগ্য কন্যা অঞ্জিলা আহমেদ। তাকে চলুন শুভেচ্ছা জানাই। কেমন আছেন জিজ্ঞেস করাটা আসলে শোভা পায় না, আমি জানি। ভালো থাকাটা খুব কষ্ট, বিশেষ করে যে মানুষটিকে নিয়ে আলোচনা, তিনি যে অবদান রেখেছেন আমাদের চলচ্চিত্র অঙ্গনে বা শিল্প অঙ্গনে। তো একজন বুলবুল আহমেদ, একজন বাবা হিসেবে আপনার কাছে, একজন শিল্পী হিসেবে আপনার কাছে কেমন ছিল সেটিও জানবো। সেই সাথে তার জীবন দর্শন আপনি কিভাবে এই সময়টিতে যখন আপনি তার সান্নিধ্য পেয়েছেন, জেনেছেন, সেগুলো জানবো। আর সাথে আপনার অনেকগুলো পরিচয় আছে আমি জানি। আপনি একই সাথে নাচ, গান, অভিনয়, ডকুমেন্টারি বানানো, পরিচালনা সকল ক্ষেত্রেই আছেন, মডেলিংও করছেন। তো বলাই যায় সুযোগ্য কন্যা, যে বলেছি আমি আসলে ভুল বলিনি। তো আজকের দিনে বাবাকে কিভাবে স্মরণ করছেন? আসলে এই সময়টা আমাদের জন্য খুব কষ্টকর, আমাদের পুরো পরিবারের জন্য। আর বিশেষ করে আমার মতো যে সন্তান বাবার সাথে খুব বেশি অ্যাটাচ থাকে, হি ওয়াজ লাইক মাই ফ্রেন্ড, মাই ইউনিভার্স। মানে সব কিছু আব্বুকে নিয়ে ঘিরেই, আব্বু যেটা বলবে সেটাই করবো এবং আব্বুকে সব কিছু বলতে হবে। এখন খুব একা লাগে আর মনে হয় জায়গাটা শূন্য। আর আজকের দিনটা বিশেষ করে বেশি কষ্টকর, কারণ এই দিনটাই আমাকে জানিয়ে দিয়েছে যে আমি এখন আমার আব্বুকে আর কাছে পাবো না, আর তাকে টাচ করতে পারবো না, তাকে সামনে পাবো না। তো আমি জানি আসলে স্মৃতিচারণ এতটা সহজ নয় আপনার জন্য। 15 বছর হয়েছে আমরা। হ্যাঁ, 15 বছর হয়ে গেছে। এটাই কালকে রাত 11টার সময় ভাবছিলাম, ওই সময়টা থেকে আব্বুর শরীরটা খারাপ হয়, তো মানে 10-15 বছর আগে যখন আব্বুর এই শরীরটা খারাপ হয়, রাত 11টা, 14 তারিখ রাত 11টায়। তো আমরা হসপিটালে নিয়ে রাত 3টার দিকে কনফার্ম হলাম যে হি ইজ নো মোর। তো ওই সময় থেকেই খুব মানে অস্থিরতাটা বেশি কাজ করছে আমার। আর 3 দিন ধরে বিভিন্ন পেপার, তারপর ভয়েস ইন্টারভিউ দিয়েছি। আমি ফেস টু ফেস যেতে চাইনি সব জায়গায়। তো এগুলোর জন্য আর কি কয়েকদিন ধরে খুব বেশি খারাপ লাগছে, অস্থির লাগছে। স্বাভাবিক, কারণ বাবার ছায়া তো একটা মেয়ের জন্য অনেক বড় বিষয়, আমাদের পুরো পরিবারের জন্যই। তো উনি নাই, এটাই কষ্ট হচ্ছে অনেক। আর মিডিয়ার কথা যেটা বলবো, যে চলচ্চিত্র অঙ্গন, নাট্যাঙ্গন বা আমাদের যেই পুরো এই শিল্পীদের যেই মানে অস্তিত্ব, ওনাদেরকে তো গড়ে দিয়ে গেছেন আমাদের উত্তরসূরিরাই। আমরা এই ক্ষেত্রে আমার বাবার অবদান অতুলনীয়। উনি ভিন্ন ধারা চলচ্চিত্র করেছেন, বাণিজ্যিক চলচ্চিত্র করেছেন, পরিচালনা করেছেন। উনি মঞ্চ, রেডিও, টিভি, মুভি সবই করেছেন। তো ওনার যে জায়গাটা, ওনার একটা গোল্ডেন একটা টাইম দিয়ে গেছেন আমাদের জন্য। এবং তারপরে অনেক চড়াই উতরার পর ইদানিং আবার একটা সুন্দর সময় আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্রের ক্ষেত্রে। নাটকের ক্ষেত্রে একটু ভিন্নতা এসেছে।
তো তাদের অনুপস্থিতি আসলে আমাদের জন্য খুব কষ্টকর, মানে আমি এক সন্তান হিসেবে বলবো, বা আমাদের মানে তাদের মতো মানুষদের যদি গাইডেন্স এখনো পেত মিডিয়ার মানুষরা, আর্টিস্টরা, নির্মাতারা, আরো এনরিচড হতো। সত্যি শ্রদ্ধেয় বুলবুল আহমেদের মতো শিল্পীর কাজ আসলে এখন পর্যন্ত এই প্রজন্মের মানুষের কাছে, রিমেক হচ্ছে, আব্বুর মুভিগুলো, অনুপ্রেরণা। আব্বুর নাটকগুলো রিমেক হচ্ছে, মানুষ পছন্দ করছে, চাচ্ছে যে ওনাদের মতো কাজ করে দেখাই, চেষ্টা করি। এটাও তো একটা শিল্পীর অনেক বড় পাওয়া। একটা ধারার তৈরি করে দিয়ে গিয়েছিলেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের জন্য। সত্যি বলতে একজন বুলবুল আহমেদ যখন আপনাদের জীবনে ছিল, বাবা হিসেবে ছিল এবং আমাদের চলচ্চিত্র অঙ্গনের শিল্পী হিসেবে ছিল, তখন তার উপস্থিতিতে জীবন একরকম ছিল। তিনি চলে গিয়েছেন, 15 বছর হয়েছে। প্রতি বছরে বছরে নিশ্চয়ই অনুভূতিগুলো ভিন্নভাবে নাড়া দেয়। তো তার অনুপস্থিতিতে জীবনটা আসলে কেমন? অনেক কঠিন, অনেক শূন্যতায় ভরা। এই শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করার মতো নয়। যেটা হয় না চলার ক্ষেত্রে, আমরা তো সবাই কারো না কারো একটা ছায়া চাই, একটা সঙ্গ চাই, একটা গাইডেন্স চাই। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার বাবার জায়গাটা এরকম ছিল আমার জন্য। আমি ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতে আব্বুকে জিজ্ঞেস করতাম। তো টু হিল মাইসেলফ, টু গেট দ্য গাইডেন্স, আমি আকাশের দিকে তাকাই, আমি আব্বুকে চিন্তা করি যে আমি আব্বুকে জিজ্ঞেস করছি যে আমি কি করব। আবার আমি ভাবি যে আব্বু এই পরিস্থিতি ধরে কি আমাকে বলতো, কি গাইডেন্সটা দিত, আমি তাহলে ওভাবে ডিসিশনটা নেব। তার মানে তিনি যখন ছিলেন আপনি কি তাকে ভীষণভাবে অবজার্ভ করতেন? খুবই অবজার্ভ করতাম আমি আব্বুকে সব সময়, খুব বেশি। বিশেষ করে আব্বু যেটাই বলতো আমাকে উনি বলেছিলেন যে মার্কেটিংয়ে পড়াশোনা করো, জীবনে চলার পথে যেটা কাজে লাগবে। আমি ইন্টেরিয়র ডিজাইনিং, আমি খুব মানে গুছানো সাজানো পছন্দ করি। তো আমার মনে হচ্ছিল আমি এরকম কোনো সাবজেক্ট পড়ি। আব্বু বলেছিলেন যে না, এমন কোনো সাবজেক্ট পড়ো যেটা তোমাকে লাইফে চলার ক্ষেত্রে। তো কঠিন কঠিন সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স নাও, ইকোনমিক্স নাও, মার্কেটিং নাও, এগুলো পড়ো, কমার্সে পড়ো। আমি একদম এসএসসি, এইচএসসি, তারপরে মার্কেটিংয়ে পড়লাম। আবার লাস্টে মাস্টার্সটা আব্বুরই শখে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে করলাম। তো আমার দেখা গেছে এখন 2 রকম ক্যারিয়ার। আমি মার্কেটিংয়ের জবও করছি, বিজনেস ডেভেলপমেন্টের কাজও, প্লাস আমি আবার মিডিয়ার কাজ, যেমন ডকুমেন্টারি করা, বায়োগ্রাফি করা, প্রযোজনা করা। তো বাবার গাইডেন্সটা এরকমই পেয়েছি। কিন্তু এখন যেমন মনে হয় যে এখনো যদি আব্বু আমার পাশে থাকতো, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে বলে দিত, ইট উড বি ডিফারেন্ট। সত্যিই তাই, আমরাও তার অনুপস্থিতি আসলে প্রতি পরতে পরতে অনুভব করি। আপনি কিন্তু বাবাকে স্মরণ করে বা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনেক কাজ করেছেন, তাকে নিয়ে করেছেন, বই প্রকাশ করেছেন, ডকুমেন্টারি বানিয়েছেন এবং নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে আসলে আপনি বাবাকে বাঁচিয়ে রেখেছেন। নতুন আরো কি কি করছেন বা আগের কাজগুলো নিয়ে যদি একটু শুনি। আগের কাজ যেটা আমার এক জীবন্ত কিংবদন্তির কথা, ডকুমেন্টারিটা, ওটা তো আমার বাবার মানে উপস্থিতিতেই করেছিলাম। চ্যানেল আইতেই ওটা প্রচারিত হয়। আব্বুর মানে মৃত্যুর পরে প্রথম জন্মবার্ষিকীতে ওটা প্রচারিত হয়। তো ওটা 45 মিনিটসের, বাট ওটা খুব ন্যারেটিভ। ওটা আমি রিসার্চ অনেক করেছি, আমি 9 দিন ধরে ওটা কাজ করেছি, কিন্তু আব্বু নিজের মুখে নিজের কথা বলেছেন। দ্যাট ওয়াজ ডিফারেন্ট। এবং এটা খুব একটা মানে আব্বু যেটা বলছেন যে মানুষের মৃত্যুর পরে করা হয়, আমার বেঁচে থাকতে আমি এটা দেখে গেলাম, মানুষকেও দেখাতেন। কারণ ওনার তো খুব অবসর জীবনটা খুব একা ছিল, তো কেউ আসলেই সাথে সাথে ওটা বলতেন যে একটু দেখো কেউ। পরে যেটা হলো, উনি বললেন যে আমার খুব বায়োগ্রাফি লেখার শখ ছিল। ওনার অনেক কালেকশন পৃথিবী জুড়ে, মানে পলিটিশিয়ানদের থেকে শুরু করে যে কোনো অস্তিত্বের মানে বিজ্ঞ ব্যক্তিত্বদের, তাদের আব্বুর বায়োগ্রাফিক কালেকশনে ছিল। তার একটা শখ ছিল লাইব্রেরি করবেন, অনেক বই। তো আমি বললাম ঠিক আছে আমি করে দেবো। পরে আমি বায়োগ্রাফিটা করলাম, বাট আনফর্চুনেটলি আব্বুর মৃত্যুর পরে। তো ওইটা 13 সালে ইয়ে করা হয়, ওইটা একজন মহানায়কের কথা। তারপরে করলাম মহানায়কের দিনকলি, একটা গানের অনুষ্ঠান করলাম আব্বুর 15টা গান নিয়ে। পাশাপাশি আমাদের একটা পেজ আছে মহানায়ক বুলবুল আহমেদ। তারপরে আজকে ওনার এই মৃত্যুদিনে একটা ওয়েবসাইট করা হয়েছে মহানায়ক নামে, ফাউন্ডেশন ট্রাস্ট থেকে ওটা করা হয়, বুলবুল আহমেদ ফাউন্ডেশন। সেখানে কি তার সকল ধরনের কাজ যেগুলো আর্কাইভ করার একটা ব্যবস্থা করা হয়েছে? জি, ওগুলা সব আর্কাইভে আছে।
ওখানে আমরা ফ্যামিলি সবাই ট্রাস্টি এবং চেয়ারম্যান সেক্রেটারি সব মানে আমরা ফ্যামিলি যারা আমরা আছি সবাই ওখানে আছি এবং এটাতে আমরা ছাড়া বাইরে থেকেও অনেকে সাপোর্ট করে এত বছর ধরে ফাউন্ডেশন ট্রাস্টটা চলছে তো দেখা গেছে যে আমাদের ফ্যামিলি যারা বাচ্চারা আছে তারা তো সবাই আব্বুকে ওভাবে পায়নি আমার মেয়ে একমাত্র আব্বুর পরিচালনায় অভিনয় করেছে যখন 5 মাসের ছিল তো আব্বু ওকে নিয়ে আদ্রিতা নামে একটা নাটক তৈরি করেন আব্বু আমি আরো মানে মেইন 3টা ক্যারেক্টার খুব সুন্দর নাটকটা এবং অনেক পছন্দ করে সবার এটা ভিউ অনেক বেশি তো ও ছাড়া অন্য আমার ভাইয়ের 2 বাচ্চা বা আমার বোনের ছেলে ওরা পায়নি আমার ছোট বাচ্চাটা পায়নি সঙ্গ পেয়েছে বাট ওভাবে আব্বুর কাজ করতে পারেনি তো ওরা দেখা গেছে যে খুব ইন্টারেস্টেড সবাই এডিটিং করছে সবাই নাচ গান অ্যাক্টিং এর নিজেরা করছে অনেক কিছু করছে তো ওদের ইন্টারেস্ট আছে ভালোই আলহামদুলিল্লাহ পড়াশোনা করছে যে ধারা আসলে সেটা বহমান থাকবে বলে আমরা প্রত্যাশা করতে পারি যে বায়োপিকের কথাটা আপনাদের সাথে আমার লাস্ট ইন্টারভিউতে হয় সেই বায়োপিকটা যদি কখনো তৈরি করা হয় অবশ্যই একটা ক্যারেক্টার আমার ছেলে করতে পারবে কারণ ওকে সবাই দেখলেই বলে ছোট বুলবুল আহমেদ এরকম অনেক শোতে আছে আমার সাথে যায় শুটিং এ তো অনেকেই দেখা গেছে আব্বুর অনেক ভক্ত তো ওনারা বলেন যে আচ্ছা বড় বুলবুল আহমেদকে পাইনি ওর সাথে একটা ছবি তুলি কারণ ওর পুরো ধাঁচটা ওরকম এবং আমাদের মাশাআল্লাহ বাচ্চাগুলো খুব আব্বু যখন মানুষকে নিভৃতে অনেক হেল্প করতেন আব্বুর এই জিনিসটা আমাদের সবার মধ্যেই আছে এবং আমাদের বাচ্চাগুলো কিন্তু ওই মেন্টালিটিতে খুব হেল্পফুল মানে মানুষের জন্য ওদের খুব করার একটা ইয়ে থাকে ফ্রেন্ড সার্কেল হোক মানে ছোট বড় সবাইকে সালাম আমার ছেলেটাও খুব সালাম দিবে সবাইকে হেল্প করতে চাবে সব বাচ্চারাই মাশাআল্লাহ খুব জেনারেস কিছু বিষয় থাকে জেনেটিক আবার কিছুটা আছে রেজিং এর ব্যাপার যে আপনি আসলে কিভাবে বাবার আদর্শকে নিজের মাঝে ধারণ করে সেটা আপনার পরবর্তী প্রজন্মে পৌঁছে দিচ্ছেন একটা মজার কথা বলি একবার গাড়িতে আব্বু খুব মজা মানে আব্বু আমাকে মানে একদম সুপারস্টার হয়েও কিন্তু উনি আমাদের ফ্যামিলির সবার খুব দায়িত্বগুলো পালন করতেন মানে আমার সব টিচারকে জিজ্ঞেস করতেন কি সাবজেক্টে কেমন কি অবস্থা স্কুলে ফ্রি থাকলে স্কুলে নিয়ে আসতেন আমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট সময় সবাই জানতো যে আমার পরীক্ষা তো আব্বু আমাকে এক্সাম হলে দিয়ে আবার এনে বাসায় রেখে তারপর শুটিংয়ে যেতেন এবং যেখানেই থাকতেন শুটিং থেকে উত্তরা হোক গুলশান হোক বেইলি রোডে বাসা 2 মিনিটের রাস্তা স্কুল কিন্তু আব্বু গাড়ি পাঠিয়ে দিতেন যাতে আমার কোনো কষ্ট না হয় তো একদিন এরকম ড্রাইভিং করতে করতে প্রায় গান গেতেন এবং হাতটা ছেড়ে দিতেন আমি ভয় পেয়ে যেতাম যে আব্বু তুমি ড্রাইভিং ছেড়ে দিচ্ছ কেন তো আব্বু তখন এরকম আমরা ট্রাফিক জ্যামে বসে আছি তো একজন ভদ্রলোক এরকম হাত নাড়ছেন আব্বু গ্লাস খুলে দিলেন তো বলছেন বুলবুল ভাই কেমন আছেন হ্যাঁ তো ভালো আছেন তো আব্বু বলছে যে হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো এই বলে ওই লোকটা চলে গেল পরে আমি বললাম যে আব্বু কে উনি তো বলছেন যে ও আমি তো চিনি না আমি বললাম তুমি তো এইভাবে কথা বললে মনে হচ্ছে আব্বু বলে অবশ্যই আমার ভক্তই হবে কারণ আব্বু তো ধরেন সব জায়গায় যেতেন না 5 স্টার হোটেল ছাড়া মানে শেরাটন সোনারগাঁ ছাড়া আব্বু মানে ফ্রিলি খাওয়া দাওয়া করা যাওয়া শপিং করতে ওইসব জায়গাতেই যেতেন গুলশান আর তখন তারকাদের ওপেনলি ঘোরাটা মানে ইম্পসিবল ভিড় আব্বু কোনো দাওয়াতে গেছেন ধরেন আমাদেরই ফ্যামিলির কারো বিয়ে শাদী জন্মদিন বা কিছু একটা দেখা যেত যার জন্মদিন যার বিয়ে সব বাদ এক সাইডে সবাই আব্বুকে নিয়ে ব্যস্ত ভিড় হয়ে গেছে তো এরকম যখন পাবলিক প্লেসে যেতেন বাট হি ওয়াজ সো নাইস টু এভরিওয়ান সো পোলাইট ওইগুলো দেখে আমরা শিখেছি আমার মাও কিন্তু এরকম আমার মা রাস্তা থেকে মানুষকে নিয়ে এসে খাওয়াতেন মানে আমার মাও খুব নরম তো আব্বু আম্মুকে দেখে আমাদের মধ্যে এবং আলহামদুলিল্লাহ আমাদের পরের জেনারেশনও এটা ক্যারি করছে আমরা আরো গল্প শুনবো আমাদের কাছে স্মৃতির প্রতীক হিসেবে অনেক ছবি আছে ছবির পেছনে নানান গল্প আমরা ছবিগুলো দেখতে চাই এবং সাথে ছবির গল্পগুলো জানতে চাই একে একে একটু চোখ রাখছি আমরা পর্দায় এই ছবিটা ছোটবেলার হ্যাঁ এটা রেকর্ডিং স্টুডিওতে আচ্ছা শ্রুতি রেকর্ডিং স্টুডিও আব্বুর গানের রেকর্ডিং এটা আমার ফার্স্ট ছবি লাইফের আমাদের ফার্স্ট ফ্যামিলি পিক আমাকে হসপিটাল থেকে নিয়ে আসে পড়ে এটা আব্বুর সাথে আমার লাস্ট পিক ফাদার্স ডে ছিল আচ্ছা এই দিন আব্বু আমাকে বলেছিল আমি বেশি দিন বাঁচবো না আমার গিফট করাই শার্টটা আব্বু পরা এবং আমরা এইটাই আমাদের লাস্ট পিক ছিল আনফরচুনেট এটা হলো আমাদের নেক্সট জেনারেশন যারা আমার ভাইয়ার ছেলে মেয়ে আমার বোনের ছেলে আমার ছেলে আমার মেয়ে বাহ মাশাআল্লাহ আম্মুর সাথে মায়ের সাথে হ্যাঁ নানির সাথে দাদির সাথে ওরা সবাই বাহ
এই পরের ছবিটা দেখি, এটা একটা পয়লা বৈশাখের। ভাইয়া তখন ঢাকায় ছিল, আমার ভাইয়া তো অস্ট্রেলিয়াতে থাকে 32 বছর ধরে। তো পয়লা বৈশাখের ছবি, নববর্ষের পিছনে বাচ্চা দুটো দেখা যাচ্ছে। এটা হলো আব্বুর পরিচালিত একটি নাটকের, এটা রিয়াজ ভাই আর আমি অ্যাক্টিং করেছিলাম, পারমিতা দিন রাত্রি, ওইটার শুটিং। বাহ। এটা হলো মোস্ট প্রবাবলি আজমির শরীফে। ইয়েস, আজমির শরীফে। মানে অনেক ট্রাভেল করা হতো কি? আব্বু আমাদেরকে নিয়ে প্রচুর ট্রাভেল করতেন, আমরা অনেক দেশ ঘুরেছি ছোট থেকে। তো আমরা 3 ভাই বোন। এটা হলো চ্যানেল আইতে আমার বই প্রকাশনার পরে আপনাদের এখানে একটা মেলা ছিল, ওই মেলার ছবি। শাইখ সিরাজ আঙ্কেল, সাগর আঙ্কেল সবাই সহ, অনন্য রুমা আপু সবাই। এই যে আমার ওই ইভেন্টেরই ছবি, ওই ইভেন্টের ছবি। ওরা আসলেই তো আঙ্কেল চকলেট দিতেন, খুব মজার, ওদের নানার মতো, অনেক আদর। এই যে আমার ছেলে দুষ্টুমি করছে। তারা এখন অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ। এটা ওই যে মহানায়কের দিনগুলি, আমার গানের অনুষ্ঠানের এই ছবি, যে আমি গান গেয়েছিলাম। আমি 7টা গান গেয়েছিলাম একা, আর বাকি অন্যরা ডুয়েট করেছিলেন। এটা হলো আব্বুদের লাস্ট ম্যারেজটা, এটা আমার গিফট ছিল, আমার বাচ্চাটাকে, ছেলেটাকে কোলে নিয়ে। এটাও একটা রেকর্ডিং স্টুডিওতে আমি গান গেয়েছিলাম আব্বুর সিনেমার। এটা আমার প্রথম নায়িকা চরিত্র, শুভা নাটকের শুটিং এর আগে। আমরা মেকআপ নিচ্ছি বাবা মেয়ে। এই ছবিগুলো এখন এত টাচ করে। আব্বু আমাকে ডাইরেকশন দিচ্ছেন। শুভা তো কথা বলতে পারে না। তো আচ্ছা, বাবার পরিচালনায় বা নির্মাণে কাজ করা, আমি কিন্তু আব্বুকে অ্যাসিস্ট করেছিলাম কিছু নাটকে, ওইটারই এটা শুটিং এর। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে বাবার নির্মাণে আসলে একজন অভিনয়শিল্পী হিসেবে কাজ করা কি চাপ বেশি ছিল নাকি আনন্দ? এটা না একটা মানে একটা স্কুলিং এর মতো ছিল, মানে একটা ইনস্টিটিউশনে ঢুকে গেছে এরকম লাগতো। মানে এটা এখানে ভয় লাগার সাথে সাথে অনেক বেনিফিট আছে আমার। আমি এখানে ভালো মার্কসও পাবো এবং আমি এটা দিয়ে একটা ভালো জায়গায় যেতে পারবো। যেরকম আমরা একটা চাকরির ক্ষেত্রে পড়াশোনার জন্য একটা ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করি, ওইখান থেকে পড়লে ভালো একটা জায়গায় চাকরি পাবো, এরকম একটা মেন্টালিটি থাকে না? সেম ওয়েতে আব্বুর কাজের সময় যেটা হতো, অন্যদের সময় যখন কাজ করতাম, যাই করি সবাই খুব খুশি, হ্যাঁ খুব ভালো করেছেন, খুব ভালো হয়েছে, একটা আইসক্রিম দাও ইন্দ্রিলাকে। মানে আমি সবার তো খুব আদরের ছিলাম। তো অলিক ভাই বলতেন আইসক্রিম দাও, খুব ভালো শট দিয়েছে। বা কেউ বলতো যে রিয়াজউদ্দিন বাচ্চা বলতেন বাঘের বাচ্চা। তো আব্বু শুটিংয়ে গেলে যেটা হতো যে পারফেক্টলি করতে হবে, আব্বু যেভাবে চাচ্ছে করতে হবে, আমার উপরে না জিনিসটা। মানে এটা আমি হই বা রাজাক আঙ্কেল হোক, ববিতা আন্টি হোক, আলমগীর আঙ্কেল হোক, চম্পা আন্টি হোক, মাহফুজ ভাই হোক, আফজাল হোসেন হোক, যেই হোক, আব্বুর ডাইরেকশনে তো সবাই কাজ করেছেন, সব আর্টিস্ট কাজ করেছেন, সেটা মুভিতে হোক বা ইয়েতে নাটকে। তো উনি সবাইকে দেখিয়ে দিতেন বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, কিভাবে তাকাবে, কিভাবে ডায়লগ দিবে, কতক্ষণ পজ দিবে, মানে এভরিথিং। এবং ওনার স্ক্রিপ্টিংটা এরকম হতো, ওনার আমি বলতাম আব্বু তুমি তো কিছু লিখছো না, কারণ আমি যখন আব্বুকে অ্যাসিস্ট করছি, বেশ কয়েকটা নাটকে আমি অ্যাসিস্ট করেছি, তখন আমি অ্যাক্টিং করছিলাম না। তো আমি যখন আব্বুকে অ্যাসিস্ট করতাম, বলে কিছু লেখা নাই, আব্বু বলে সব কিছু কম্পিউটার আছে, মানে কোনটা 2 শট হবে, কোনটা 1 শট, কোনটা লং শট, কোনটা জুম, প্যান, এভরিথিং। তো আব্বুর সাথে কাজ করলে যেটা হতো যে মনে হতো যে আব্বুর গাইডেন্সটা পাচ্ছি, পারফরমেন্স খুব ভালো হবে ইনশাল্লাহ, আর মানে যে কাজটা খুব সুন্দর হবে। এটা একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন প্রত্যেকটা আর্টিস্টেরই লাগে, যে আমার একটা স্যাটিসফ্যাকশন লাগবে কাজটা থেকে, নাহলে আরেকটা টেক দেই। যেটা হয় যারা খুব সিরিয়াস আর্টিস্ট তারা ভাবে যে হয়নি, ডাইরেক্টর হয়তো বলে দিচ্ছে, আমি বলছি না আরেকটা টেক দেই। বাট আব্বুরটা বুঝতাম যে আব্বু যতক্ষণ মনিটরে দেখছে জিনিসটা যতক্ষণ পারফেক্ট হচ্ছে, আব্বু নিবে টেক। এবং যেটা হতো যে আব্বু হয়তো সিচুয়েশনটা ওভাবে ক্রিয়েট করতো। এখন একটা সিন যেখানে আমাকে কাটতে হবে, দেখা যেত আব্বু খামাখাই একটু আমার সাথে রাগ দেখাচ্ছে, আমি একটু আপসেট হয়ে যাচ্ছি, কিন্তু আব্বু কিন্তু আমাকে মেন্টালি রেডি করে ফেলছে ওই শটটার জন্য। আমার ওইটা মুডটাই চলে আসছে ওই কাজটার জন্য। উনি নিজে যেটা করতেন অনেক আগে থেকে জানি, আমরা দেখেছি, কারণ আমি তো অনেক ছোট থেকে আব্বুর সাথে কাজ করতাম। শুটিং আমাদের বিটিভিতে শুরু হতো সন্ধ্যায়, কিন্তু আব্বু দেখা যেত দুপুরে লাঞ্চটা করেই শুটিংয়ে চলে যাচ্ছেন। এবং আমি ভাবছি যে আমি স্কুল থেকে আসছি টায়ার্ড, কেন এত আগে যাব, একটু ঘুমায় টুমায় আরাম করে যেত। গাড়িতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমি কিন্তু শুটিংয়ে পৌঁছাতাম, গিয়ে দেখতাম আব্বু ড্রেস পরে মেকআপ নিয়ে বসে আছেন, চুপ করে মেকআপ রুমে বসে আছেন। তো সবাই বলতো যে বুলবুল ভাই আপনার মতো আর্টিস্ট, মানে সবাই তো লাস্ট মোমেন্টে এসে দৌড়াদৌড়ি করে, বিশেষ করে যখন প্যাকেজ নাটক শুরু হয় তখন তো মানুষ একটা থেকে একটা সেট শিফট ওয়াইজ হতো তখন আমাদের কাজ।
তো আব্বু দেখা যেত আব্বু আগের থেকে গেছেন, গিয়ে মুড নিয়ে পুরো ওই ক্যারেক্টারের ড্রেস টেস পরে ওই ক্যারেক্টারের ইয়ে করে বসে আছেন। এই কথাগুলো কিন্তু আমি আমার বইয়ে লিখেছি। আমার বইটা কিন্তু চ্যানেল আইরও একটা ইনস্টিটিউট আছে ফিল্মের, অন্যান্য ফিল্ম ইনস্টিটিউটেও, ওখানে কিন্তু পড়ানো হয়। আমি এই জিনিসগুলো লিখেছি এবং আমি প্রকাশককে বলেছিলাম যে প্রাইসটা একদম কম রাখেন যাতে সবাই পড়তে পারে, স্টুডেন্টরা বিশেষ করে যেন এটা গাইডেন্সটা পায়, কারণ যারা অ্যাক্টিংয়ে আসতে চায়। এবং আমি আমার অনেক কলিগসদেরকেও গিফট করেছি যে তোমরা এত ভালো অ্যাক্টিং করো, একটু দেখে নাও। আচ্ছা, যে পর্দার মহানায়ককে নিয়ে আমরা কথা বলছি, তাকে পর্দায় দেখার সেই সোনালী দিনগুলোর কথা মনে পড়ছে ভীষণ। তার অভিনীত একটি চলচ্চিত্র দুই জীবন, সেখান থেকে একটি গানের কিছু অংশ আমরা দেখে আসতে চাই দর্শকদের সাথে নিয়ে। চলুন প্রিয় দর্শক। আবার দুজনে দেখা হলো, কথা হলো, মনে যে হলো, একদিন কিছু আশা ছিল, একদিন ভালোবাসা ছিল। আবার দুজনে দেখা হলো, কথা হলো, মনে যে হলো, একদিন কিছু আশা ছিল, একদিন ভালোবাসা ছিল। অনেক ফাগুন দ্বারে এসে ফিরে গেছে অবশেষে, অনেক ফাগুন দ্বারে এসে ফিরে গেছে অবশেষে। তুমি ছিলে না বলে গাঁথিনি মালা, কত যে ফুল ঝরে গেল, একদিন কিছু আশা ছিল, একদিন ভালোবাসা ছিল। আবার দুজনে দেখা হলো। পর্দার অন্যতম চিরসবুজ জুটি বুলবুল কবরী, এবং অসংখ্য জুটির কাছেও এখনো অনুপ্রেরণা এবং যে রসায়ন এই গানটিতে তাদের দুজনের। সেটাই আব্বুর যারা আর্টিস্ট ছিলেন, কো আর্টিস্ট ছিলেন, আব্বুর মৃত্যুর পরে আমি কিন্তু ওই বায়োগ্রাফিতে সবার লেখাও নিয়েছি স্মৃতিচারণের। ওনারা মোস্ট অফ দেম বলেছেন যে মানে উনি আমাদের এত ইয়ে করতেন, মানে কোঅর্ডিনেট করা খুব ইজি হতো আব্বুর সাথে। উনি এত এনকারেজ করতেন এবং হেল্প করতেন আর্টিস্টদেরকে যে কিভাবে মানে সিনটাকে সুন্দর করা যায়। ওনার নিজের ডিরেকশন না হলেও মানে খুব ইজি করে নেওয়া, কাজটাকে সুন্দর করে নেওয়া। তো ওনারাও অনেকেই লিখেছেন যে আমরা ওনার সাথে কাজ করার সময় খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম, খুব সুন্দরভাবে। অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আসলে একজন বুলবুল আহমেদকে নিয়ে আমাদের জানার শেষ নেই, আরও জানতে চাই। পরবর্তীতে নিশ্চয়ই আপনাকে পাবো তার কখনো সেটে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনাদেরকেও বিদায় জানাচ্ছে আজকের আয়োজন থেকে। আবারও আমাদের পর্দার অভিনব চরিত্র আমাদের শ্রদ্ধেয় বুলবুল আহমেদকে শ্রদ্ধা নিবেদন করে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।